ওয়েলকাম টু মেধা কেয়ার। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এসেছি, যেখানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে খুব সুন্দরভাবে আমরা পড়ানোর চেষ্টা করব এবং সেই সঙ্গে ছাত্রদের মধ্যে, তোমাদের মধ্যে যেন বিজ্ঞান মনস্কতা তৈরি হয় সেই বিষয়েও আমাদের নজর থাকবে। তো আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যেটা প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা, সেটা নিয়ে আমরা আজকে কিছুটা আলোচনা করব। চলো আমরা আলোচনা করি পরিবেশের জন্য ভাবনা। তো প্রথমে আমরা পরিবেশের জন্য আমাদের ভাবনার দরকার কেন সেটা আগে জানবো। পরিবেশ সম্পর্কে আগে আমরা জানবো পরিবেশ কি। পরিবেশের যদি আমরা ইংরেজি প্রতিশব্দ দেখি, তাহলে এর মানে হচ্ছে এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট কথাটা এসেছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটার নাম হচ্ছে এনভায়রন। এনভায়রন মানে হলো যেটা আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদেরকে ঘিরে আছে, তা আমাদেরকে পরিবেষ্টিত করে যা কিছু আমরা দেখছি, গাছপালা, মাটি, জল, সমস্ত কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। তো এই পরিবেশ সম্পর্কে আমরা যদি পরিবেশের উপাদানগুলিকে দেখি, তাহলে আমরা দেখব পরিবেশে দু রকমের উপাদান আছে, এক হচ্ছে জীব আর নির্জীব। তাহলে সজীব উপাদান আমরা কিছু পাবো, আর আমরা পাবো নির্জীব উপাদান। তাহলে দু ধরনের উপাদান আছে। এবার যদি আমরা নির্জীব উপাদানগুলোকে দেখি, তাহলে তোমরা দেখবে যে আমরা কি আছে, আমাদের কাছে আছে মাটি, পৃথিবী, যেটা যার উপরে আমরা বাস করছি। আর আমাদের আছে সমুদ্র, নদী, মানে জলমণ্ডল যেটা আছে, আমাদের জল আছে কিছু। আর আমাদের পৃথিবীকে ঘিরে একটা গ্যাসের আস্তরণ আছে। তাহলে আমরা যদি দেখি তিনটে জিনিস, এক কি, তাহলে এটা যদি তোমরা পৃথিবীকে কনসিডার করো, তাহলে পৃথিবীর উপরে, যেটার উপরে আমরা বসবাস করছি, এই জায়গাটাকে আমরা এটাকে বলছি লিথোস্ফিয়ার। এটাকে ইংরেজিতে বলা হয় লিথোস্ফিয়ার বা ভূমণ্ডল আমরা বলতে পারি। এবং এই লিথোস্ফিয়ারের মধ্যে আমরা দেখছি যে সমুদ্র আছে। তাহলে সমুদ্র যে জায়গাটাতে আছে সেটাকে আমরা বলছি হাইড্রোস্ফিয়ার। তাহলে আমাদের কাছে আছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার কথাটা মানে হবে জলমণ্ডল। তাহলে আমাদের গেল ভূমণ্ডল, আমাদের জলমণ্ডল। এবার যদি তোমরা দেখো এই যে পৃথিবীটাকে যদি তোমরা দেখো, তাহলে পৃথিবীর একদম উপরে এই জায়গাতে একটা গ্যাসের একটা আস্তরণ আছে। এই জায়গাতে আমরা যদি দেখি, একটা গ্যাসের আস্তরণ আছে, হালকা গ্যাসের একটা আস্তরণ আছে। এই গ্যাসের আস্তরণটাকেই আমরা বলছি অ্যাটমসফিয়ার, বা এটা হয়ে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডল। তো অ্যাটমসফিয়ারের সম্পর্কেই আমাদের আলোচনা হবে এই চ্যাপ্টারে মেইনলি। বাকি বিষয়গুলো সম্পর্কে তোমরা হায়ার স্টাডিজে আরও আলোচনা করবে। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের উপাদান কী কী, বায়ুমণ্ডলের মধ্যে কি আছে, কিভাবে বায়ুমণ্ডল গঠন হয়েছে, এবং সেই সঙ্গে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। তার সাথে আমরা বায়ুমণ্ডলের যে পরিচলন স্রোত বা জলমণ্ডলের মধ্যে যে স্রোত, পরিচলন স্রোত ও ঝড়, এই সম্পর্কে কিছুটা অল্প একটু আলোচনা করব, এবং সেই প্রত্যেকটা বিষয়ের উপর দু একটা করে প্রশ্ন আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো চলো সবার প্রথমে আমরা আলোচনা করি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর ঠিক উপরে আমরা যেখানে বাস করছি, এবং এখান থেকে আমরা যদি মোটামুটি উচ্চতাটার দিক থেকে দেখি 750 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার অবধি। তাহলে এখান থেকে আমরা যদি উপরের দিকে যাই 750 কিলোমিটার থেকে আমরা যদি 1000 কিলোমিটার অবধি যাই, তাহলে 750 থেকে 1000 কিলোমিটার অবধি আমরা একটা গ্যাসের আস্তরণ দেখতে পাবো। এই গ্যাসের আস্তরণটাকে আমরা বলবো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এখন স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে গ্যাসগুলো তো খুবই হালকা, এরা পৃথিবী ছেড়ে বাইরে কেন বেরিয়ে চলে যায় না? তো এর কারণ হচ্ছে যে পৃথিবীর এক ধরনের টান আছে, যেটাকে আমরা মধ্যাকর্ষণ শক্তি বলি। এই মধ্যাকর্ষণ শক্তি কী করে? এই যে গ্যাসের আস্তরণটা আছে, এই আস্তরণটাকে পৃথিবীর মধ্যে টেনে রাখে, ঠিক আছে, ধরে রাখে। এই গ্যাসটা পৃথিবী ছেড়ে বাইরে বেরিয়ে চলে যায় না, এবং যে গ্যাসের মধ্যে আমরা সবাই ডুবে আছি, তাই না? তো আমরা এই জায়গাটা দেখছি। তাহলে দেখো এই বায়ুমণ্ডলের যদি আমরা একটা কোশ্চেন যদি দেখে নিই যে বায়ুমণ্ডল সম্পর্কে, এই কোশ্চেনটা আসতে পারে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান কত। তো আমরা একটু আগেই দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা 750 থেকে 1000 কিলোমিটার অবধি হতে পারে। তো এখানে যে অপশানগুলো দেখছি ফুট, মিটার, মিটারে আছে, তো একটাই কিলোমিটারে আমাদের অপশান আছে। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যেটা 1000 কিলোমিটার হবে। ওকে, এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি, দেখো বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদান বলতে আমরা বুঝবো যে বায়ুমণ্ডলের মধ্যে কোন কোন গ্যাস আছে। তো বায়ুমণ্ডলে আমরা একটু আগে বললাম যে পৃথিবীর উপরে একটা গ্যাসের আস্তরণ। এবার এর মধ্যে অনেকগুলো গ্যাস থাকতে পারে, এটা একটা মিক্সচার অফ গ্যাস। তাহলে আমরা কি বলছি, এটা একটা হচ্ছে আমাদের মিক্সচার অফ গ্যাস। তাহলে এটা হয়ে গেল আমাদের মিক্সচার অফ গ্যাস, গ্যাসের একটা মিক্সচার। এবার এর মধ্যে কোন কোন গ্যাস থাকে?
মেইনলি দেখো আমরা যে পাই চার্টটা দেখছি, পাই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মেইন যে পার্ট যেটা গ্যাসের, তার মধ্যে মেইন হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এবং নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কতটা? নাইট্রোজেন গ্যাসের পরিমাণ যদি আমরা এখানে দেখি, তাহলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 78%। তাহলে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়, তাহলে তার উত্তর হবে 78%। এবার আমরা যদি দেখি অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 20.9%। তাহলে এই জায়গাটাও যদি তোমরা দেখো যে 20.9% অক্সিজেন গ্যাস থাকে, পরে এটা অ্যারাউন্ড 21% আমরা বলতে পারি। এরপরে আছে আমাদের আর্গন 0.9%। আর যদি কার্বন ডাইঅক্সাইড দেখো তাহলে 0.03%। কার্বন ডাইঅক্সাইড খুবই ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলের জন্য, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট। এবং বাকি আরও কিছু অন্যান্য গ্যাস থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে, এবং ধূলিকণা বা ডাস্ট পার্টিকেলস এটা এর মধ্যে থাকতে পারে। তো বায়ুমণ্ডলের উপাদান হিসেবে আমরা এই কয়েকটা জিনিসই আমরা দেখব। এবার যদি আমাদের এরকম প্রশ্ন হয় যে বায়ুমণ্ডলে এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর অ্যাকচুয়ালি ফাংশন কী, কারণ এটাকে কিভাবে আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করছে। তো দেখো বায়ুমণ্ডলে যদি নাইট্রোজেন না থাকতো তাহলে কি ঘটতে পারতো, এরকমও প্রশ্ন হতে পারে। তো দেখো যদি পৃথিবীর পৃষ্ঠের দিকে কোনো অ্যাস্টেরয়েড বা উল্কা যদি পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে, তাহলে এই পৃথিবীর ছুটে আসা উল্কা কী হবে, বাতাসে যে নাইট্রোজেন থাকবে 78%, এই নাইট্রোজেনের সঙ্গে ঘর্ষণের ফলে সেই উল্কাপিণ্ডটা কিন্তু জ্বলে যাবে। যার ফলে নাইট্রোজেন তাহলে বেসিক্যালি আমাদের কি করছে, আমাদের পৃথিবীটাকে উল্কাপিণ্ড থেকে, উল্কার আঘাত থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করছে। সেই জায়গায় যদি তোমরা অক্সিজেন জানো, তো অক্সিজেন তোমরা জানো সমস্ত জীবের জন্য, শ্বসন কার্যের জন্য অক্সিজেন খুবই একটা অপরিহার্য গ্যাস, অক্সিজেন ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। তো সেই রকম কার্বন ডাইঅক্সাইডেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কার্বন ডাইঅক্সাইডের গুরুত্বপূর্ণ ভূমিকাটা আমরা ডিটেলসে আলোচনা করবো পরে, আমি তোমাদের বললাম, কিন্তু তবুও এখানে আমরা একটুখানি আলোচনা করে নিই যে কার্বন ডাইঅক্সাইড কী করে, আমাদের এই পৃথিবীর পৃষ্ঠ টেম্পারেচারটাকে কন্ট্রোল করে এবং এমনভাবে টেম্পারেচারটাকে রাখে যেটা আমাদের বসবাসের উপযোগী হয়। অন্য গ্রহগুলোর কথা যদি আমরা ভাবি, সেক্ষেত্রে কিন্তু এই 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 যে কম্বিনেশন অফ গ্যাস, এটা ঠিকঠাক না হওয়ার জন্য কিন্তু আমরা অনেক গ্রহেই দেখছি যে প্রাণের অস্তিত্ব নেই। প্রাণের অস্তিত্ব থাকার উপযোগী পরিবেশ কিন্তু এই গ্যাস মিশ্রণের জন্যই আমাদের হয়েছে, পারফেক্ট কম্বিনেশন এটা একটা। যাই হোক, তো চলো আমরা পরবর্তী যে চ্যাপ্টারে আমরা যে কনসেপ্টটা দেখি, সেটা হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে যদি এরকম প্রশ্ন হতে পারে, তোমাকে যে কোনো গ্যাসের প্রশ্ন দিতে পারে, নাইট্রোজেনের পরিমাণ কত, আর্গনের পরিমাণ কত। তো আমরা এখানে যদি একটু আগে আমরা দেখলাম যে অক্সিজেনের যে শতকরা পরিমাণ সেটা হচ্ছে 20.9%। তো এটা হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট আমরা দেখি যে এই বায়ুমণ্ডলটাকে আমরা কিভাবে ভাগ করেছি, গঠনটা দেখতে হবে। তো গঠনটা আমরা কিসের ভিত্তিতে করেছি, আমরা গঠনটা ভিত্তি করেছি উচ্চতার ভিত্তিতে, এবং সেই সঙ্গে আমরা গঠনটা করেছি তাপমাত্রার ভিত্তিতে। তো আমরা দেখছি, দেখো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর যে একদম পৃথিবীর সঙ্গে লাগোয়া যে স্তরটা আছে, এই স্তরটাকে আমরা বলছি কি ট্রোপোস্ফিয়ার। ঠিক তারপরের স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরের স্তর মেসোস্ফিয়ার, তারপরের স্তর থার্মোস্ফিয়ার, এবং সবশেষে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পরেও কিন্তু এইদিকে কিন্তু আমাদের একটা লেয়ার আমরা কল্পনা করতে পারি, যেটাকে আমরা মহাকাশ বলতে পারি। তো এই অবধি আমরা দেখলাম যে বায়ুমণ্ডলে এই এতগুলো স্তরে আমরা এটাকে ভাগ করেছি। এবার প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা খুব ডিটেলসে আলোচনা করব। এবারে আমরা এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলোর মধ্যে একটা একটা স্তর নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের আলোচনা হবে ট্রোপোস্ফিয়ার নিয়ে। ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এটা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠ হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে যে লেয়ারটা সবার প্রথমে থাকছে, এই লেয়ারটাকে আমরা বলছি, এই অবধি মনে করো আমরা একটা লেয়ার কনসিডার করছি যে গ্যাসের একটা আবরণ আছে, এই গ্যাসের লেয়ারটাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার, প্রথম লেয়ারটা। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত হবে, যে কত দূর অবধি আমরা ট্রোপোস্ফিয়ার কনসিডার করব। তো এর উচ্চতা আমরা মোটামুটি গড় উচ্চতা যদি এভারেজ উচ্চতা দেখি, তাহলে এটা 13 কিলোমিটার অবধি আমরা দেখব, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 13 কিলোমিটার উচ্চতা অবধি আমরা এর 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 এভারেজ উচ্চতাটা 13 কিলোমিটার অবধি দেখব। কিন্তু আমরা একটা জিনিস এখানে মনে রাখবো, যে যেটা মেরু অঞ্চল যেটা আছে, এই মেরু অঞ্চলে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কম। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার, 8 কিলোমিটার। কিন্তু আমরা যদি নিরক্ষীয় অঞ্চলে যাই, তাহলে আমরা নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা দেখব 18 কিলোমিটার। এবার এটা কেন হচ্ছে যে মেরু অঞ্চলে উচ্চতা কম, নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা বেশি? তো জানি আমরা এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থগুলোর যে এই উচ্চতাটা ডিপেন্ড করছে এর উষ্ণতার উপরে। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি,
মেরু অঞ্চলে উষ্ণতা কম, তো মেরু অঞ্চলে উষ্ণতা কম হওয়ার জন্য সেখানে যে এই ট্রোপোস্ফিয়ারের যে বেধটা, সেই বেধটাও কম হয়ে যায়। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমরা দেখব আর একটা জিনিস কি, যে এর মধ্যে সমস্ত ঘটনা ঘটে কি কি, যেমন এখানে মেঘ সৃষ্টি হয়, মেঘ এখানে থাকে, এখানে বৃষ্টি হয়। আমরা যদি বৃষ্টির কথা দেখি, এই স্তরেই আমাদের বৃষ্টি ঘটবে। এই স্তরে যদি দেখি আমাদের যে পাখি যারা আছে তারা কিন্তু এই স্তরেই কিন্তু উঠতে পারে, তাই না? পাখিরাও কিন্তু এই স্তরেই উঠতে পারে। তাহলে যেহেতু আমরা দেখছি যে এখানে সমস্ত মেঘ সৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, এই স্তরের মধ্যেই আমরা দেখতে পাই ঝড় বৃষ্টিও হয়। তো এই স্তরটার আরেকটা যেটা নাম সেটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল, এটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলেও জানি। কেন? কারণ ঝড় বৃষ্টি হয় বলে এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আচ্ছা, এবার আমরা যদি উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকি, এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি, তাহলে আমরা দেখব যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কিন্তু কমে যায়। তাহলে কি হচ্ছে? তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মানে হাইট যত ইনক্রিজ করবে তত টেম্পারেচার কি হবে? ডিক্রিজ করবে। কতটা ডিক্রিজ করবে? যদি আমরা 165 মিটার উপরের দিকে উঠি তাহলে কিন্তু টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমে যাবে। তাহলে প্রত্যেক 165 মিটার উপরের দিকে ওঠার জন্য টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যাবে। এটাকে আমরা বলবো নর্মাল ল্যাপস রেট। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট ব্যাপারটা সম্পর্কে যদি একটুখানি আর একটু ডিটেলসে যাওয়া যায়, এরকম ভাবো যে মনে করো এটা একটা স্তর আর এটা একটা স্তর। এই স্তরটা মনে করো 20 কিলোমিটার আর এই স্তরটা মনে করো 30 কিলোমিটার। তাহলে এখানে আমরা দেখছি যে এখান থেকে এখানে আমি কত দূর উপরে উঠছি? হাইটটা হয়ে যাচ্ছে আমার 10 কিলোমিটার উপরে উঠছি। এবার ধরো এই জায়গায় টেম্পারেচার মনে করো, এইখানে টেম্পারেচার মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আমি এখানে উচ্চতা ইনক্রিজ করে এখানে গিয়ে দেখছি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তার মানে আমি 10 কিলোমিটার উপরে ওঠার জন্যে আমার টেম্পারেচারও কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ডিক্রিজ করছে। তাহলে আমরা ল্যাপস রেট কি বলবো? আমরা ল্যাপস রেট বলবো যে কতটা ইনক্রিজের জন্য পার কিলোমিটারের জন্য কতটা টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে। তাহলে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর উচ্চতা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমার এটা হয়ে গেল 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হয়ে গেল 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। তাহলে এটাকে আমরা ল্যাপস রেট বলবো। ওকে, তাহলে এই হলো আমাদের ট্রোপোস্ফিয়ার। এরপরে আমরা নেক্সট আমাদের যে স্ফিয়ার আছে, যেটা এর পরের যে লেয়ারটা আছে সেটা আলোচনা করবো। তার আগে আমরা একটা কোশ্চেন দেখে নিই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে। যে কোশ্চেনটা আমরা একটু আগে আলোচনা করলাম সেটাই হবে যে বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় বা যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে সেই স্তরটাকে আমরা কি বলবো? তাহলে সেই স্তরটা আমরা জানি, অ্যান্সার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার হবে এখানে কারেক্ট উত্তর। ওকে, এবারে আমরা আর একটা কোশ্চেন দেখে নেব। সেই কোশ্চেনটা হচ্ছে যে যদি আমরা ট্রোপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উপরের দিকে উঠি তাহলে তাপমাত্রা কতটা হ্রাস পায়। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আগের যে আমরা ডেটাটা নিলাম সেখান থেকে, তাহলে সেটা আসবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রত্যেক 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের টেম্পারেচার ডিক্রিজ করবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা আমরা মনে রাখবো। তো নেক্সট আমরা এর পরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সম্পর্কে আমরা আলোচনা করব। এর পরের লেয়ার আমাদের কাছে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট ক্লাসে আমরা বায়ুমণ্ডলের আর একটা লেয়ার নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আরও কিছু প্রশ্ন উত্তরও আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা আমাদের সঙ্গে জুড়তে পারো, ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদেরকে কল করতে পারো, অথবা তোমরা আমাদের অ্যাপ মেধা কেয়ার অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানেও ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারো মাধ্যমিকের জন্য। তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে লাইভ ক্লাসে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।